কিসা কুর্সি কা বিজেপিতে চলছে রথের সন্ধ্যায় ঢেপুর আওয়াজ, রাস্তায় রথ, এটা বাংলার সংস্কৃতি। তো সেখানে হঠাৎ ছবি দিয়ে বিজেপির কোন নেতা তিনি রথ করাতে নামছেন, এগুলো হাস্যকর। যাদের লোক নেই, জন নেই, তারা হচ্ছে এই পয়সা দিয়ে পোস্টার ছাপিয়ে এজেন্সি দিয়ে দেয়ালে চারটে ছবি মারিয়ে দেয়। এদের সঙ্গে গ্রাউন্ড রিয়েলিটির কোনো সম্পর্ক নেই। তো হঠাৎ রথ প্রেম কেন? যারা আমরা রথ টানি বা রথে থাকি, তারা তো আমরা এলাকায় রথ সবসময়, এই রথ আমাদের সংস্থা বা চারপাশের লোকেরা তো রথ টথ নিয়ে বেরোয়। তো এরা কোথায় ছিলেন এতদিন? হঠাৎ এখন রথের দিনে ছবি দেখাতে এসছে। বাংলা এসব আছে। এটা শ্রীচৈতন্যদেব, যদি রথকে মানতে হয় তাহলে রথের যে পুরনো ইতিহাস, জগন্নাথ দেব সেখান থেকে শুরু করে শ্রীচৈতন্যদেব, এগুলো তো মানতে হবে। তারা কিভাবে সব ধর্মকে কিভাবে বুকে আগলে নিতেন। হতে পারেন হিন্দু ধর্ম, কিন্তু হিন্দু ধর্ম, হিন্দু দর্শনটা তাঁরা কিভাবে তাদের দৃষ্টিতে দেখতেন, আমি সেগুলো মানবো না, সেগুলো জানবো না। শুধু পয়সা দিয়ে পোস্টার ছাপিয়ে একটা এজেন্সিকে দিয়ে দেয়ালে মারাবো, কি হয় নাকি? বলে এই যে মেচেদা জগন্নাথ মন্দির কমিটি, তাদের তরফে এই হোর্ডিংটা দেওয়া হচ্ছে শুভেন্দু অধিকারীর ছবি দিয়ে। বিষয়টা হচ্ছে যে বিজেপি নেমেছে হিন্দু ভোটকে ঐক্যবদ্ধ করতে, আপনারাও প্রসাদ বিতরণ করছেন, তাহলে কি 2026 আমরা চোখ এই হিন্দু ভোট ব্যাংক? না না, আমরা এইভাবে দেখছি না। আমরা আপনারা হঠাৎ হঠাৎ দেখেন তাই। যেমন আপনাদের দেখবেন অনুব্রত মণ্ডলের সব বাইট আপনাদের রেডি থাকে, কিন্তু শুভেন্দু অধিকারী যখন বীরবা হাঁসদা আমার জুতার নিচে থাকে, তখন সেই আর্কাইভ থেকে আপনাদের ওটা বেরোয় না, তাই না? তো এবার এখানে বাংলায় তো পুজো হতো, দুর্গা পুজো হতো। এখন বিজেপি যদি হঠাৎ বলে পুজো হয় না, এ কেউ বিশ্বাস করবে? বাংলায় দুর্গা পুজো হতো, বাংলায় রথ হয়, জগন্নাথ দেবের মন্দির হয়েছে, সেখানে প্রসাদ যাচ্ছে। ফলে তৃণমূল কংগ্রেস বা বাংলা, ধর্ম যার যার, সমাজটা সবার, ধর্ম যার যার, উৎসব সবার। ফলে কোনো ধর্ম নিয়ে আমরা কারোর সঙ্গে পাল্লা দিতেই যাচ্ছি না, আমরা সেটা কখনো করি না। আমরা বলি সব ধর্ম সমান অধিকারে, সমান সম্মানে বাংলার মাটিতে থাকবে। যদি তাই বলেন, তাহলে গত 24 মিনিট আগে তৃণমূল কংগ্রেস তাদের পেজে একটি পোস্ট করেছে, আমাদের দীঘায় এবার রথ এসেছে, বসেছে মেলা, ঘুরতে যাব আমি তুই, ভাইরাল গানের লাইন ধরে তৃণমূল কংগ্রেসের পোস্ট। কি এমন হলো হঠাৎ করে তৃণমূল কংগ্রেসকে ধর্মীয় পোস্ট করতে? কিচ্ছু করার নেই। তার কারণ হচ্ছে শুধু ধর্ম নয়, ওটা তো তার সঙ্গে হচ্ছে একটা পর্যটন কেন্দ্রের প্রমোশন, ধর্মীয় পর্যটন কেন্দ্রের প্রমোশন। ফলে মানুষ, লাখ লাখ মানুষ আসছেন, ওই এলাকাটার আর্থসামাজিক পুরো একটা পরিকাঠামোগত উন্নতি হচ্ছে। অন্য রাজ্য থেকে লাখ লাখ মানুষ আসছেন। ফলে সরকারের তো, বা আমরা এই দল হিসেবেও তো আমরা চাইবো যে এটার প্রমোশন এত ভালোভাবে হোক, আরো বেশি মানুষের কাছে যাক, যে যারা ভক্ত তারা তো 100 বার পুজো দেবেন। পাশাপাশি এটা যে একটা পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে ওঠা, এপাশে সমুদ্র, ঝাউবন আর জয় জগন্নাথ পাশেই, তো সেইটা মানুষকে আরো যে আপনি দীঘা চলুন, ওখানে প্রকৃতি আছে, সৌন্দর্য আছে, ভগবানও আছেন। তো এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। ওই এলাকার অর্থনীতি দেখুন, ওই এলাকায় জনসমাগম দেখুন, ওই এলাকায় বিক্রেতাদের বিক্রি দেখুন। ফলে সব মিলিয়ে ওখানে হাতের কাজ, কুটির শিল্পের বিক্রি বেড়ে গেছে, হোটেল রেস্টুরেন্ট হই হই করে চলছে, পরিবহন তারা দারুণ যাত্রী পাচ্ছে। তো ফলে সেটাকে প্রমোশনে আনাটাও তো একটা কর্তব্যের মধ্যে পড়ে। সব ব্যাপারে আপনি ধর্ম জড়ালে আপনি কি করে চলবে? তার সঙ্গে তো একটা পর্যটন কেন্দ্র হিসেবে যে সেটা আরো আপগ্রেডেড হয়ে গেল, সেই প্রমোশনটাও তো থাকবে। জিতবো আগামীকাল কালীগঞ্জে। তৃণমূল কংগ্রেস আরো একজন বিধায়ক পেতে চলেছে। কালীগঞ্জ উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী, যোগ্য প্রার্থী, তিনি জিতে আসতে চলেছেন। এবং রেজাল্ট বেরোলে আবার দেখা যাবে যে এই বিরোধীদের মুখ পুড়বে। আর বিরোধীরা শুধুমাত্র মিডিয়া, সোশ্যাল মিডিয়া
আর মানুষকে বিভ্রান্ত করার কাজে আছে। বাংলার মানুষ, কালীগঞ্জের মানুষ তৃণমূল কংগ্রেসকেই নিজেদের জীবনের বন্ধু হিসেবে আরো একবার কাল চিহ্নিত করে দেবে। তৃণমূলের সদ্য নবনির্বাচিত সব যুব প্রেসিডেন্টদের নাম সব সামনে এসেছে দলের তরফে। সেখানে আপনি একটি পোস্ট করেছিলেন, স্বপন বর্মন, যিনি কোচবিহারের। আমি কোনো পোস্ট করিনি। সেখানে কোচবিহারে স্বপন বর্মন, যিনি বিজেপিতে ছিলেন, তিনি এখন আবার তৃণমূলে ফিরে এসেছেন। তিনি একসময় স্লোগান দিয়েছিলেন যে ওই এলাকায় মিছিল করতে। আমি একটা জিনিস বুঝতে পারছি না, বিজেপির কেউ যদি কোনো পোস্ট করে থাকে, তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক কিছু নিয়োগ হয়েছে, এই মুহূর্তে দলের নেতৃত্ব যে যুব নেতাদের সাংগঠনিক দায়িত্বে আনার কথা বিবেচিত করেছেন, তারা দায়িত্ব পেয়েছেন। এবার বিজেপি যদি বলে যে এমন কোন ব্যক্তি, এমন কোন যুবনেতা যে অতীতে বিজেপি করত, আরে তাহলে বিজেপির বিরোধী দলনেতাই তো অতীতে তৃণমূল করত, তাহলে তাকে বিজেপি বিরোধী দলনেতা করলো কেন? তো বিজেপির তো দিকে দিকে এমন অনেক নেতা যারা তো সব অন্য দল থেকে গেছে। উত্তরবঙ্গে আপনি বলুন শঙ্কর ঘোষ সিপিএম থেকে গিয়েছে, ও পাশে বঙ্কিম ঘোষ সে সিপিএম থেকে গিয়েছে। তো এরকম নানা রকম বিরোধী দলনেতা। তো তাহলে এটা কি বিজেপির কথা বলা সাজে? বিজেপি থেকে মানুষ টিকতে পারছে না, নীতির গন্ডগোল, তারা চলে আসছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তো বলেছিলেন মোদি হাটাও দেশ বাঁচাও। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দুহাত তুলে বলেছিলেন মোদি হাটাও দেশ বাঁচাও। তো সুতরাং বিজেপিরও যেমন চেঞ্জ করেছে, তো তারা এটা বিজেপি কোন অধিকারে এই প্রশ্নটা তোলে? বিজেপি থেকে কোন যুবনেতা এসেছিলেন আমাদের দলে, গত কিছুদিন ভালো কাজ করেছেন, তাকে সাংগঠনিক দায়িত্ব দেওয়া হয়েছে। আমি মানে এর অন্য বিতর্কে আমি ঢুকছি না, দেওয়া হয়েছে। কিন্তু বিজেপি এখানে কোন মুখে এই কথাগুলো বলতে আসে? গোটা বিজেপিটাই তো দলবদলুরা হাইজ্যাক করে নিয়েছে বলে দিলীপবাবু দুঃখ হয়েছে। রামমোহন রায় অনেক আগে রিজাইন করে গেছে পুলিশ পোস্ট থেকে। ওটা পুলিশ, আর আপনারা খোঁজ নিন, একজন কোন ব্যক্তি যদি তার চাকরি থেকে, পুলিশ থেকে রিজাইন করে দিয়েছে অনেক আগে, চাকরি ছেড়ে দিয়েছে, সে যদি চাকরি ছেড়ে মনে করে যে আমি কোনো রাজনৈতিক দায়িত্ব নেব, কাজ করব, কোথায় কি সমস্যা আছে? এই যে অভিজিৎ গাঙ্গুলি বিচারপতির মতো সিংহাসন থেকে বেরিয়ে এসে বিজেপি করলো, আর বিজেপি এখানে গিয়ে কোন পুলিশের কোন লেভেলের কে চাকরি ছেড়ে জয়েন করেছে তৃণমূলে, তাই নিয়ে চিন্তা। এটা কোনো কথা হলো? আমরা বলেছি এটা সব সম্পূর্ণ মানে ভিত্তিহীন কথাবার্তা। মানুষ রথ হচ্ছে, হই হই করে হচ্ছে, সেখানে যদি সেখানকার মানুষ তৃণমূলকে চান, তো সেখানে যদি সবাই হয় তাতে ওনার গায়ের জ্বালার কি আছে? ওই বলতে পারবো না, এসব আবল তাবল কথার কোনো মানে হয় না। এটা কোনো কিছু ঘটলেই সেখানে তৃণমূলকে দাঁড়িয়ে দেয়, কোনো মানে হয় না। 25 তারিখ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিঃশব্দ বিপ্লব, যেটা গত কয়েক বছর ধরেই তিনি করে আসছেন। বিজেপি বলছে যে 11 বছরের কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে না, নরেন্দ্র মোদীর কর্মসূচি নকল। এটা কোনো কাজের কথাই, এটা কোনো বিষয় না। নরেন্দ্র মোদীর কাজ হচ্ছে মূল্য বৃদ্ধি, নরেন্দ্র মোদীর কাজ হচ্ছে পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি, ব্যাংকের সুদ কমানো, জীবন বীমা থেকে শুরু করে স্বাস্থ্য বীমায় জিএসটি বাড়ানো, জীবনদায়ী ওষুধের দাম বাড়ানো, সাধারণ মানুষের উপর করের বোঝা চাপানো এবং মানুষের আর্থিক সুরক্ষা বিঘ্নিত করানো, এগুলো হচ্ছে নরেন্দ্র মোদী। ফলে ওগুলোর যেন তুলনাতেই না আসে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার কেন্দ্রের দক্ষ সাংসদ হিসেবে দীর্ঘদিন ধরে যে কাজ করেছেন তার খতিয়ান তিনি মানুষের কাছে তুলে ধরেন। এতে বিজেপিরা তো গা জ্বলছে কেন? মানুষ বুক দিয়ে তাকে আগলে রাখে এবং দুহাত তুলে আশীর্বাদ করে, দোয়া দেয় বলেই তো 7.5 লাখ ভোটে যেত।
তার বিরুদ্ধে দাঁড়াবার তো হিম্মত হয় না কোনো, এই অপোজিশনের বড় বড় যারা ডায়লগ মারা নেতা তাদের তো হিম্মত হয় না অভিষেকের বিরুদ্ধে গিয়ে দাঁড়াবার। তাদের এইসব কথা বলে কি আছে? অভিষেকের এই উন্নয়নের লিস্ট এসব বিজেপি ওই কি বলে দেখবে আর জ্বলবে লুচির মতো খুলবে। রাজ্যে এই মুহূর্তে হিন্দুত্বের রাজনীতি নিয়ে একটা চর্চা চলছে, তারই মধ্যে একটা জল্পনা হচ্ছে যে পশ্চিমবঙ্গ হিন্দু সেনা নামে আরো একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হবে এবং যার পিছনে বিজেপির কোনো পরিচিত মুখ দেখুন, এগুলো সব নানা জমানায় এইসব বেশ কোনোটাই নতুন না। বাংলা একটা সম্প্রীতির জায়গা। বাংলায় হিন্দুরাও থাকবেন, মুসলমানরাও থাকবেন, খ্রিস্টানরাও থাকবেন, সমস্ত ধর্মের মানুষ বাংলায় থাকবেন এবং আছেন। তো এখানে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা সৈনিক, আমরা সেখানে রুটি কাপড়া আর মাকান মানুষ যাতে পায়, জীবনের সুরক্ষা, সামাজিক সুরক্ষা, আর্থিক সুরক্ষা, এইটা আমাদের প্রায়োরিটি। এর ওপর দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চলে। দলেরও বেসিক নীতি মানুষের পাশে থাকে। অন্যদিকে বিজেপি সেগুলো করতে পারে না, মানুষকে বঞ্চিত করে, বাংলাকে বঞ্চিত করে। তাই তাদের এই ধর্মীয় ভেদাভেদ, ধর্মীয় মেরুকরণে চলতে হয়। তো আমাদের এখানে আমরা সব ধর্মের সব আচার, সব অনুষ্ঠান, সব উৎসব সমানভাবে, আন্তরিকভাবে সবাই মিলে আমরা পালন করি। হাওড়াতে দেখা যাচ্ছে যে পরপর 3 দিন 3টে অপহরণের ঘটনা ঘটেছে এবং তার মধ্যে একটি অপহরণের পর খুনের ঘটনা। পুলিশ দেখছে, পুলিশ দেখছে অপরাধমূলক কাজ, এর সঙ্গে কোনো সম্পর্ক নেই, রাজনীতির সম্পর্ক নেই। আগের থেকে এসব ঘটনা অনেক কমেছে। আমরা চাই না যে একটাও ঘটনা ঘটুক। অনেক সময় বাইরের থেকে কিছু দুষ্কৃতী এসে এগুলো করে চলে যাচ্ছে, তো সেগুলো পুলিশ প্রশাসন দিচ্ছে। ইরান থেকে প্রচুর ভারতীয় যারা পড়াশোনা করতে গেছিলেন, কাজের সূত্রে গেছিলেন, তাদেরকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে কেন্দ্রীয় সরকারের সাহায্যে। কিন্তু এদেশে ফেরার পর তারা পর্যাপ্ত ট্রান্সপোর্টেশন পাচ্ছে না নিজের নিজের রাজ্যে ফিরে যেতে। অভিযোগ করছে না কেন্দ্র সরকারের বিরুদ্ধে। এই দেখুন, এই যে যুদ্ধ বিধ্বস্ত এলাকা থেকে ঝুঁকি, যাদের ওখানে ঝুঁকি নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে থাকতে হচ্ছে, তাদের ফিরিয়ে আনাটা দেশের সরকারের কর্তব্য। এবার শুধু তো এনে দেশে ফিরে বসিয়ে দিলেই হলো না, তাদের তো ঘরে ফেরারও ব্যবস্থা করতে হবে। তারা কি অবস্থায় আছে, হাতে পয়সা করি কতটুকু আছে, আচমকা প্রাণের ভয় তাদের সব ফিরে আসতে হচ্ছে। তো এগুলো নিশ্চিতভাবে কেন্দ্রীয় সরকারকে একটা যথাযথ প্ল্যান করে দেখতে হবে। এরপরে যে পড়ুয়ারা আসছে তাদের কেরিয়ার ইত্যাদির ব্যবস্থা আছে। আপনাদের মনে থাকবে এর আগে যখন রাশিয়া ইউক্রেনের সময়, সেই সময় কত জুনিয়র ডাক্তারি পড়ুয়ারা বিপদে পড়ে গেছিল ফিরে এসে। তখন কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী তাদের জন্য খুব সুন্দর, তাদের জীবন যাতে নষ্ট না হয়, একটা পরিকল্পনার মধ্যে দিয়ে ব্যাপারটা এগিয়েছিল। কেন্দ্রীয় সরকারকে এখন সেগুলো তো দেখতে হবে। শুধু ওখান থেকে তো আনাটা তো ডিউটি, কেউ দয়া করছে না, আনাটা কর্তব্য, কিন্তু তাদের ঘর অব্দি তো ফেরাবার ব্যবস্থা করতে হবে। আর দমকলে একটা গোষ্ঠী সংঘর্ষের অভিযোগ। না না, তৃণমূলে কোনো গোষ্ঠী এতদিন বাদে কেন? পেহেলগাঁও হামলায় আতঙ্কবাদীরা কোথায়? এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় 5খানা একদম বাছাই প্রশ্ন বান দিয়েছে। সবচেয়ে বড় প্রশ্ন তো এটা যে তারা ঢুকলো কি করে, গেল কি করে, এবং তারা কোথায়? তারা কি ফিরে গেছে না তারা আমাদের দেশেই আছে? তো এর তো উত্তর দিতে পারছিল না। এই প্রশ্নের চাপে পড়ে এখন একটা গোল দিয়েছে যে এমন দুজনকে ধরেছে তারা নাকি তাদের আশ্রয় দিচ্ছিল, মানে তারা অরিজিনাল আতঙ্কবাদী কিনা সেটাই এখনো বলে উঠতে পারছে না। ফলে এটা একটা কোন গোজামিল দিয়ে মুখ রক্ষার জন্য এরকম 2-1টা করে ধরছে আর স্টেটমেন্ট দিয়ে দেখাচ্ছে।